বিএনপি কোনোভাবেই এদেশে আলেমদেরকে আর কাজ করতে পারবে না ইনশাআল্লাহ। জি ভাই, আপনার কাছে প্রথম প্রশ্ন হলো, আসলে আপনারা ইসলামী যুব আন্দোলন নিয়ে কাজ করতেছেন, আসলে আপনাদের মূল টার্গেটটা কি এবং আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে কি এটার পিছনে একটু বলবেন? হ্যাঁ, দেখুন, আপনার মাধ্যমে আমাদের দেশবাসী সকল যুবকদেরকে ইসলামী যুব আন্দোলনের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। প্রথমত আমাদের ইসলামী যুব আন্দোলনের ৭ দফা কর্মসূচি আছে, আমরা সেই কর্মসূচির ভিত্তিতে কাজ করি। বিশেষত মোটা দাগে বললে আমাদের দেশের যুব সমাজ এই মোহের রাজনীতির কারণে, অথবা যে আমাদের রাজনীতিক যে সংস্কৃতিটা যে নষ্ট হয়ে গেছে, এর ফলে আমাদের যুব সমাজটাও নষ্ট হয়ে গেছে। মূলত যুব সমাজকে সব দলগুলি চায় ক্ষমতার সিঁড়ি হিসেবে ব্যবহার করতে, যেহেতু যুবকদের শক্তি আছে, তাদের পেশি শক্তি আছে। তো এইটাকে ব্যবহার করে বড় বড় দলগুলি সবসময় ক্ষমতায় থাকতে চায়, যুবকদের চরিত্র নষ্ট করার মাধ্যমে, তাদের হাতে মাদক তুলে দিয়ে, তাদের হাতে নারীদেরকে সহজলভ্য করে দিয়ে, তাদের হাতে অস্ত্র তুলে দিয়ে। তো এভাবে করে করে আমাদের এই যুব সমাজকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। অথচ একটা দেশের মেইন শক্তি হচ্ছে যুব সমাজ। যুব সমাজ যদি ভালো হয়, ওই দেশের সব কিছুই ভালো। কারণ ওই দেশের ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সমস্ত কিছুতেই তো আধিপত্য থাকে যুবকদের, তারাই যেহেতু কাজ করে প্রপারলি। তো সেই জায়গা থেকে এই যুবকদের যে চরিত্র হরণ করা হচ্ছে, আমরা এটাকে বাগড়া দিই। আমরা বলি যে যুব আন্দোলনের মাধ্যমে আমাদের দেশের যুবকদের চরিত্র সংশোধন করার লক্ষ্যে আমরা কাজ করি। আমরা শুধু বলি না যে এটা একটা রাজনৈতিক দল, বরং এটা হচ্ছে আমাদের এখানে এটাকে যদি বলেন একটা চরিত্র শিক্ষা প্রতিষ্ঠান। এখান থেকে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে চরিত্র ছিল এবং সাহাবায়ে কেরামকে যে চরিত্র তিনি শিখিয়েছেন, আমরা সেই চরিত্রটা মূলত শেখাতে চাই। এবং উনি তো আমাদের চেয়ে বড় রাজনীতিবিদ ছিলেন, উনি বিশ্বমানের রাজনীতিবিদ ছিলেন। তো উনি কীভাবে যুবকদেরকে রাজনীতি শিখিয়েছেন, কীভাবে তাদেরকে চরিত্র শিখিয়েছেন, আমরা সেই কাজটা করতে চাই যুবকদের মাধ্যমে। জি, আসলে আমরা দেখতেছি অন্যান্য যারা আপনাদের যেহেতু যুব আন্দোলন, হ্যাঁ, যুবদল, ছাত্রদল অথবা যেরকম হ্যাঁ যুবলীগ, এই সমস্ত তাদের ভিতরে, এবং আছে ছাত্র শিবির, তাদের একটা সংগঠন আছে। তো আসলে তাদের থেকে আপনাদেরটা একটু ব্যতিক্রম, যে আপনাদের সংগঠনে আসতে হলে যে দেখছি যারা দায়িত্বশীল, তারা দাঁড়িয়ে রাখতে লাগে, নামাজ পড়া লাগে, আসলে এই বাধ্যবাধকতা থাকে। আসলে এই ব্যাপারটা কি বাধ্যতামূলক নাকি আসলে এটা এমনিতেই হয়ে যায়, এই ব্যাপারটা একটু দেখুন, এখানে আসলে বাধ্য করাটা আমাদের দায়িত্ব না, এটা আমাদের কাজও না। বরং আমাদের প্রতিটি মানুষের মধ্যে ইমানি যে চেতনাটা, সেটা জাগ্রত করে দেওয়াটা আমাদের কাজ। আমাদের আমিরও এই কাজটাই করেন। আমি যদি ছোট উদাহরণ হিসেবে বলি, চরমোনাইতে মাহফিল যখন হয়, তখন কিন্তু অনেক নেশাখোর, অনেক আপনার জোচ্চুর, বাটপার, অনেক বদমাইশ মানুষও সেখানে যায়, চরিত্রহীন। কিন্তু তারা সেখানে যাওয়ার পরে চরমোনাইতে কিন্তু স্বেচ্ছাসেবকরা বা কোনো দায়িত্বশীলরা পিটিয়ে তাদেরকে আমল করায় না, বরং তাদেরকে বিষয় হুজুর এতটা কোমলভাবে এবং এতটা মাধুর্যপূর্ণভাবে, আবেগময় ভাষায় তিনি তাদেরকে আলোচনা করেন যে মানুষজন তার নিজের থেকে সেটা করতে বাধ্য হয়, সে নিজে সারেন্ডার করে দেয় আল্লাহর কাছে এবং তার বিবেকের কাছে। আমাদের যুব আন্দোলনে এই কাজটাই আমরা করি। আমাদের সংগঠনে এসে আমরা সবসময় উদ্বুদ্ধ করি যে এখানে নামাজের প্রতি, দাড়ি রাখার প্রতি, সুন্নাহ লাইফস্টাইলের প্রতি। তো মানুষ স্বাভাবিকভাবেই এই কাজটা করে, যারা করেন আমরা তাদেরকে বাধ্যও করি না বা লজ্জাও দিই না, বরং এখানে করতে আমরা উৎসাহিত করি। এর মাধ্যমে দেখা যায় আলহামদুলিল্লাহ আমাদের অধিকাংশ লোক এই আমলের উপরে চলে আসে। আসলে সামনে যেহেতু নির্বাচন রয়েছে, আসলে যুব আন্দোলনের তো একটা ভালো, যেহেতু যুবকদের শক্তি, মেধা সব কিছু মিলে অনেকটা এগিয়ে আছে। আসলে তখন এই নির্বাচনে আপনারা আসলে কীরকম আশা করতে পারেন, আপনাদের যুব আন্দোলন এই নির্বাচনে কীরকম প্রভাব ফেলাবে সারা বাংলাদেশে? ইসলামী যুব আন্দোলন, এটা ইসলামী আন্দোলন বাংলাদেশের একটা অঙ্গ সংগঠন। মূলত ইসলামী আন্দোলন বাংলাদেশে এখন দেশের রাজনীতিতে একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্ট হয়ে উঠেছে। আপনারা দেখেছেন যে বিএনপি এখন এই মুহূর্তে বাংলাদেশের বড় দল, তারা কিন্তু তাদের বড় প্রতিদ্বন্দ্বী মনে করছে ইসলামী আন্দোলনকে। এবং সেই জায়গা থেকে আমরা যেহেতু ইসলামী আন্দোলনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ যুব আন্দোলন, যুব সংগঠন, তা আমরাও অবশ্যই গুরুত্বপূর্ণ, নিঃসন্দেহে আমরা গুরুত্বপূর্ণ। তো সেই জায়গাটা আমরা থাকতে চাই এবং আগামী নির্বাচনে অবশ্যই আমরা কোনোভাবেই কেউ যদি বাংলাদেশের নির্বাচনকে কলুষিত করতে চায়, আবার আগের মতো সেই প্রভাবযুক্ত একটা নির্বাচন করতে চায় এবং হচ্ছে একটা কলঙ্কিত নির্বাচন করার যদি কেউ পায়তারা করে, আমরা কোনোভাবেই সেটা হতে দেব না। কারণ এর অর্থ এটা না যে আমরা আদর্শে চলি, আমরা দাড়ি জুব্বা পড়ি, তার অর্থে আমরা প্রতিবাদ করতে জানি না বা আমাদের হাত পা নেই, এমনটা কিন্তু না। বরং আমরা তো আমাদের চেতনা আরও বেশি, অন্যের বিরুদ্ধে আমাদের চেতনা যে আরও বেশি, তার প্রমাণ হলো অগাস্টের যে আন্দোলনটা ছিল, ফেসিবাদ বিরুদ্ধে আন্দোলন, ইসলামের যুব আন্দোলন কিন্তু সমানভাবে মাঠে ছিল। সেখানে অন্যান্য যুব সংগঠনগুলোকে ব্যানার নিয়ে, ফেস্টুন নিয়ে, তাদের নিজের দলের পরিচয় মাঠে থাকতে দেখা যায় নাই। কিন্তু ইসলামের যুব আন্দোলনের অসংখ্য ফুটেজ আছে,
আর্কাইভ আছে এবং জাতীয় আর্কাইভে এগুলো সংরক্ষিত আছে যে যুব আন্দোলন কিন্তু তাদের সেই সশক্তিতে স্বপরিচয়ে মাঠে ছিল। সুতরাং আমরা আগামীতেও এভাবে কেউ যদি দেশের ক্ষতি করার জন্য, দেশের মানুষের উপরে প্রভাব কায়েম করার জন্য কেউ চেষ্টা করে, আমরা কোনোভাবেই তা হতে দেব না। অবশ্যই আমরা স্বশক্তিতে সেটা প্রতিবাদ করব এবং আগামী নির্বাচনে অবশ্যই ইসলামী দলগুলি পীর সাহেব চরমনাইয়ের নেতৃত্বে এদেশের ক্ষমতা আসবে। এদেশের মানুষের সেটা প্রত্যাশা, শুধু আমাদের নয়। কারণ মানুষ কিন্তু সবসময় কথা বলে ওলামায়ে কেরাম এবং দেশের ভালো মানুষগুলি এক হয়ে গেলে তাদেরকেই ভোট দেবো, এটা কিন্তু একটা কথা আছে কিনা বাজারে। তো সেই কথাটা কিন্তু এবার হতে যাচ্ছে। পীর সাহেব চরমনাই সেই জায়গাটা বুঝতে পেরেছেন, মানুষের আবেগের জায়গাটা, এবং সেই জায়গাটা ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হচ্ছেন। তো সেই জায়গাটা, আবেগের জায়গাটা কোনোভাবে আমরা নষ্ট হতে দেবো না, আমাদের সর্বশক্তি প্রয়োগ করবো ইনশাআল্লাহ। আজকে আপনাদের যে কর্মসূচি হয়েছে, যে কয় দফা দাবি, আসলে এই দাবিগুলো যদি সরকার বাস্তবায়ন না করে, আসলে তারপরে আপনাদের করণীয় থাকবে কি? দেখুন, আজকে আমাদের বেসিক কয়েকটা দাবি ছিল, যে জুলাই চেতনার বাস্তবায়ন, তারপরে হচ্ছে জুলাইতে যারা গণহত্যার শিকার হয়েছে তাদেরকে পুনর্বাসন করা সেই পরিবারগুলোকে, এবং যারা করেছে যেই খুনি ফেসিবাদ তাদের বিচার করা, এই দাবিগুলো আমাদের বেসিক্যালি ছিল। তো সরকার মূলত এই অভ্যুত্থান পরবর্তী সরকারের দায়িত্বই এটা, তারা করবেন এই কাজগুলি। যারা স্বাধীনতা আন্দোলনে বা এই অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছে তাদেরকে তাদের পরিচয়গুলি নিশ্চিত করা, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সেই ক্ষতিপূরণ করা, তাদের পরিবারগুলোকে পুনর্বাসন করা, এবং এই ফেসিবাদের, পতিত ফেসিবাদের বিচার করা। সরকার যদি এক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দেয়, তাহলে এই সরকারকে আমরা ছেড়ে কথা বলবো না, কোনোভাবেই আমরা ছেড়ে কথা বলবো না। এবং আপনারা দেখেছেন যে আমরা মূলত একটা মধ্যম পন্থে রাজনীতি করি, যার ফলে আমাদের কথাগুলো যারা ন্যায় কাজ করে তাদের পক্ষে চলে যায়, আর যারা অন্যায় করে তাদের বিপক্ষেই চলে যায়। সেটা কোনো দলের নাম না বললেও কিন্তু আমাদের কথাগুলো ওভাবেই মানুষ নিয়ে নেয়। তো ঠিক এভাবেই আমরা এই সরকারকেও কোনোভাবেই আমাদের ফেভারে রেখে যে আমরা সবসময় তাদেরকে ছেড়ে দেবো তা কিন্তু নয়, বরং আমরা আমাদের প্রতিবাদের ভাষা বা তাদের ক্ষেত্রে ব্যবহার করব এবং যে কোনো মূল্যে দাবি আমরা আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। আসলে আগামীতে মাঠে ময়দানে মানে যেভাবে আপনাদের রাজনৈতিক কাজকাম চলতেছে, যদি এভাবে পিয়ার পদ্ধতি নির্বাচন না হয়, আপনারা কি আশা করতে পারেন কীরকম পরিমাণে আপনারা মাঠে আসলে ভোট ব্যাংক লাভ করতে পারবেন? প্রথম কথা হলো, পিয়ার পদ্ধতিতে নির্বাচন হবে না কেন? এটা এদেশের গণদাবিতে পরিণত হয়েছে। এদেশের সর্বসাধারণের প্রত্যাশার জায়গা এখন পিয়ার পদ্ধতিতে নির্বাচন। যদি এই পদ্ধতিতে নির্বাচন না হয়, আমি তো মনে করি যে আমার দল হয়তো নির্বাচনে যাবে না, আমরা নির্বাচন বর্জন করব। কারণ যেখানে নির্বাচনের সুষ্ঠুতা, নির্বাচনের ফ্রি অ্যান্ড ফেয়ার হওয়ার নিশ্চয়তা নাই, সেই নির্বাচন আমরা যাবো কেন? আমি আমার দলের কাছে তো এই প্রস্তাব রাখবো যে কোনোভাবেই আমরা নির্বাচনে যাব না। এবং তখন যদি আমরা বাংলাদেশপন্থী দলগুলি এবং এদেশের ইসলামপন্থী দলগুলি যদি আমরা নির্বাচনে না যাই, সরকার তখন কিভাবে নির্বাচন দিবে তা আমরা দেখে নেব। প্রথম কথা হলো, পিয়ার নির্বাচন হতে হবে। তারপরেও মানে কোনোভাবেই যদি আপনার ওইটা ধরেও নিলাম কথার কথা যে পিয়ার পদ্ধতি নির্বাচন হলো না, তো তখনও অবশ্যই আমরা বিশ্বাস করি যে ইসলামপন্থী দলগুলি একসাথে হয়ে নির্বাচনে গেলে অবশ্যই আমি তো মনে করি ভূমিধস বিজয় হবে ইসলামী দলগুলির ইনশাআল্লাহ, ভূমিধস বিজয় হবে, এভাবে আমাদের কোনো দ্বিধা নেই ইনশাআল্লাহ। কিন্তু আসলে প্রথম আমরা ইসলামী দলগুলোর ভালোই করে একটা দেখলাম, প্ল্যাটফর্ম দেখলাম, কিন্তু এখন আমরা দেখতেছি অনেক ইসলামী দলের প্রধানরা, অনেক ইসলামী দলের ওলামা ইকরাম আসলে পিয়ার পদ্ধতি বিরোধিতা করছে। আসলে এই ব্যাপারটা আপনি কীরকমভাবে দেখছেন? দেখুন, আসলে ইসলামী দলগুলির দোষ আমি দেবো না, এগুলি হলো বিএনপি সহ যে বুর্জোয়া দলগুলি আছে তাদের চালাকি। তারা মূলত বিভিন্ন সময় বিভিন্ন দলকে এরকম ট্রাপে ফেলে, বিভিন্ন সময় বিভিন্ন মোহ বা বিভিন্ন অফার দিয়ে তাদেরকে তাদের বলয় নেওয়ার চেষ্টা করে। তো আসলে ইসলামী দলগুলি তারা ভাবছেন এখনই যে কোনো বলয়ে তারা জয়েন করেছেন, তারা কিন্তু সেটা বলেন নাই। অতএব ওলামায়ে কেরাম এবং ইসলামী দলগুলি আশা করি এখন আমাদের বলয়ই আছে। বৃহত্তর ইসলামিক ঐক্যর যে প্ল্যাটফর্মটা ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃত্বে, তারা সেখানেই থাকবে ইনশাআল্লাহ, এটা আমরা বিশ্বাস করি। বিএনপি কোনোভাবে এদেশে আলেমদেরকে আর কাজ করতে পারবে না ইনশাআল্লাহ। জি, ধন্যবাদ। আপনার নাম পরিচয়টা একটু বলবেন? আবু বকর সিদ্দিক, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মিডিয়া উপকমিটির সমন্বয়ক এবং ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার সম্পাদক। ধন্যবাদ।